মিনাখাতে কেন মানে পুরো বাংলার বিভিন্ন গ্রামে আজকে মিশনারিজ এবং যারা দাওয়াত দেয়, ইসলামের দাওয়াত দেয়, এরা ব্যাপক আকারে কাজ করছে। এবং মানে এই যে উত্তর চব্বিশ পরগনার বেশ কিছু জায়গা, নদিয়ার বেশ কিছু জায়গা, সেখানে এরা একদম মানে এমন স্পিডে কনভার্সন করছে, এটা খুবই অ্যালার্মিং। এমনকি দক্ষিণ চব্বিশ পরগনাতেও, হাওড়াতেও আমার কষ্ট হয় যখন যারা বিজেপি কর্মীদের মেরে ফেলার আদেশ দেয়, মেরে ফেলার পরামর্শ দেয়, তারাই যখন আবার নির্লজ্জর মতো এসে আবার দাঁড়িয়ে পড়ে। এবং আহ, এই দৃশ্য দেখার জন্য মানে ঠিক মানে আমি এগুলো দেখতে চাই না, শুনতেও খারাপ লাগে। কি করব বলুন? আমাদের একটা কষ্টের বিষয় যে যারা দুর্নীতিগ্রস্ত, যারা মানুষের ক্ষতি করে এসছে, সেরকম নেতাদেরই আজকে আমাদের প্রয়োজন পড়লো কিছু মানে দেশের জন্য কিছু ভালো করার জন্য। তো আজকে যদি আপনার যারা অনুগামী পাবলিশার, যারা আপনার চটি চেটে এতদিন বড় হয়েছে, ফুলে ফেপে উঠেছিল যে পাবলিশার গুলো, পাবলিকেশন গুলো, তারা তো আমাদের বই ছাপেনি। আজকে তারা ভয় পেয়ে, নিজেরাই ভয় পেয়ে গেছে, কারণ তারা তাদের যে তারা কি কুকর্ম করেছে তারা নিজেরা জানে। সেফ সাইড খেলছে, কিছু বলার নেই, কিছু করার নেই। নেতাজির ব্যাপারে আমি বলবো, হ্যাঁ আমারও মনে হয় যে নেতাজিকে নিয়ে যে কুরুচি বক্তব্য রাখা হয়েছে, সে যেই রাখুক না কেন, এটা দেশবাসী, আমরা সাধারণ মানুষ, বিশেষ করে আমরা যারা বাঙালি, এটা আমাদের জন্য খুবই একটা কষ্টের বিষয়। নমস্কার, দেবদত্তদা ক্যাম্পেইন কলিং মিডিয়া আপনাকে স্বাগত। দাদা, আমি শুরুতেই বলবো, রাজ্যে পালাবদল একাধিক ঘটনা প্রবাহ, কিন্তু এই ঘটনা প্রবাহের মধ্যেই অন্যতম আলোচিত ব্যক্তি মমতা বন্দ্যোপাধ্যায়, প্রাক্তন মুখ্যমন্ত্রী রাজ্যের, তিনি কিন্তু আজ বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায়, যে যেহেতু আমাকে রাস্তায় বেরোতে দেওয়া হচ্ছে না, কোনো রাজনৈতিক কর্মসূচির পারমিশন দেওয়া হচ্ছে না, আমাকে কোর্টে গিয়ে পারমিশন নিতে হচ্ছে, সাংবিধানিক অধিকার লঙ্ঘিত হচ্ছে। কি বলবেন মমতা বন্দ্যোপাধ্যায় যে এই স্টেটমেন্ট দিচ্ছে? নমস্কার। এতে একটা হিন্দি মানে কথা মনে আসছে, জৈসি করনি ওয়েসি ভরনি। উনি ঠিক যেরকম ব্যবহার ওনার শাসনকালে বিজেপির প্রোগ্রামের যে কোনো কর্মসূচির জন্য করতেন, পারমিশন দিতেন না, পুলিশকে পারমিশন দিতেন না। ঠিক আছে, আজকে ওনার মনে হচ্ছে যে ওনার সাথেও এরকম হচ্ছে। আদৌ হচ্ছে কিনা আমি জানি না, কিন্তু ওনার এটা মনে হচ্ছে, তাই ওনাকে বারবার কোর্টে দৌড়তে হচ্ছে পারমিশনের জন্য। আমাদের যেটা করতে হয়েছে ওনাকেও সেটা করতে হচ্ছে। গণতান্ত্রিক অধিকার কি লঙ্ঘিত হচ্ছে? মমতা বন্দ্যোপাধ্যায় উনি তো বলছেন, মানে আরো কর্মসূচিতে যদি মমতা বন্দ্যোপাধ্যায় যোগ দেন, তাহলে কি সত্যি মমতা বন্দ্যোপাধ্যায়ের যে একটা ওই জনসংযোগ, সেটা কি সত্যিই বাড়বে বলে আপনি মনে? দেখুন, আমার তো যেটা ব্যক্তিগতভাবে মনে হয় যে উনি কিছুই করতে চাইছেন না। দোষটা আহ, বর্তমান পশ্চিমবঙ্গে বিজেপি সরকারের উপর দিয়ে দিচ্ছে, যে আমাকে কোনো কর্মসূচি করতে দিচ্ছে না। আদেও কি উনি কর্মসূচি করতে চান? তাহলে কাদেরকে নিয়ে করতে চান? এটা তো তার পরেই বড় প্রশ্ন হওয়া উচিত। ওনার কাছে তো লোকজন আছে কিনা বলে, মানে আছে, কতজন আছে আমি জানি না। তো ওনার নিজেরই কোনো কর্মসূচি করার ইচ্ছে নেই, ওরকম কর্মসূচি করার অবস্থায় উনি নেই। তাই জন্যই উনি এর ওর ঘাড়ে দোষটা দিয়ে নিজে এড়িয়ে বেরিয়ে যেতে চাইছেন, যে আমাকে পারমিশন দিচ্ছে না, আমাকে কোনো ব্যবস্থাতে থাকতে দিচ্ছে না, গণতান্ত্রিক যে আমার অধিকার, সেটা থেকে আমাকে বঞ্চিত করা হচ্ছে, এরকম জাস্ট ওনার স্টেটমেন্ট। নিজেকে সাইড লাইনে উনি রেখেছেন, কিংবা ওনার লোকেরাই ওনাকে করে দিয়েছে, তাই উনি এরকম একটা মানে কথাবার্তা উনি চালাচ্ছেন। আমি বলবো, দেবদত্ত দা, এই যে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে এটা তো আজকে দুঃখের ব্যাপার যে আমাদের সাধারণ মানুষ সহ আমাদের কর্মীদের প্রায় হাজার হাজার কেস দেওয়া হচ্ছে। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে যারা তৃণমূল করতেন 4 তারিখ পর্যন্ত, বা এখনো পর্যন্ত যারা তৃণমূলটা করেন, তাদেরকে হাজার হাজার কেস দেওয়া হচ্ছে এবং তারা জানেনই না তাদের অপরাধটা কি। সত্যি কি বিজেপি থেকে আপনারা কি কেস দিচ্ছেন না তৃণমূল যারা করতেন তাদের? তো আমার তো এই বিষয়ে জানা নেই। আমি পার্টির একটা খুবই ক্ষুদ্র কার্যকর্তা, সৈনিক, যাই বলেন না কেন। কে কাকে কেস দিচ্ছে, দিচ্ছে কিনা আদেও, কেস হচ্ছে কিনা আদেও, এটা আমার জানা নেই। কিন্তু আমি এইটুকুনি জানি, যখন তৃণমূলের শাসন চলছিল তখন হাজার হাজার কেস হিন্দুত্ববাদীদের ওপর, বিজেপি কার্যকর্তাদের ওপর এই মমতার পুলিশ, মমতার সরকার দিয়ে এসছে।
আর উনি হয়তো এই আশঙ্কা করে উনি আগে থেকেই এগুলো বলে দিচ্ছেন যাতে তাদের উপর কেস না দেওয়া হয়। আর আমার এইটুকুনি বিশ্বাস আছে যে এখানে ভারতীয় জনতা পার্টির সরকার চলছে। যারা যাদের উপর কেস দেয়া হচ্ছে, যদি দেয়া হয়ে থাকে, তারা কোনো না কোনো অপরাধের সাথে যুক্ত, তাই জন্য তাদের উপর কেস হচ্ছে। কিন্তু এটা বলে আমি এটাও বলতে চাই যে আমি যেহেতু মানে ধর্মে বিশ্বাসী, মমতা বন্দ্যোপাধ্যায় যে অধার্মিক কাজ করেছে তার ফল উনি এবং ওনার সাথে ওনার যারা সাথ দিয়ে এসছেন, যে নেতারা এত বছর ধরে হিন্দুদের ওপর এত অত্যাচার করে এসছে, দেশ বিরোধী কাজ করে এসছে, এরা একদিন না একদিন ফল পাবে। আর এখানকার মানুষই এদেরকে ভোটে হারিয়েছে, একটা ফল দিয়েছে, কিন্তু তার থেকেও বেশি সাজায় এরা একদিন না একদিন পাবে। এই যে কেস দেওয়ার একটা ন্যারেটিভ, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন বিরোধিতার জায়গাটায় আমরা তো সভা করতে দিয়েছি, আমরা মুক্ত মনে রাজনৈতিক কার্যকলাপ করতে দিয়েছি। সত্যি সত্যি কি মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে মুক্ত মনে রাজনৈতিক কার্যকলাপ করতে দিয়েছিল? একদমই না। বিজেপি তো বিজেপিকে তো করতেই দেয়নি। আমাদের মতো যারা সংগঠন, আমাদেরকেও হাইকোর্টের দ্বারস্থ হয়ে পারমিশন নিয়ে সভা করতে হয়েছে, এবং তারা সম্পূর্ণভাবে চেষ্টা করে গেছে যাতে বিজেপি এবং আমাদের মতো যারা সংগঠন আছে, সিংহবাহিনীর মতো যে সংগঠনগুলো আছে, তাদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় কখনোই ফ্রি হ্যান্ড দেয়নি। আমাদেরকে কেস করে, মামলা মোকদ্দমা করে, রাস্তায় দাঁড়িয়ে লড়াই করে, পুলিশের সাথে ঝগড়া করে, ধাক্কাধাক্কি করে আমাদেরকে কার্যক্রম করতে হয়েছে। জোর করে পঞ্চায়েত গুলো দখল করা হয়েছে, মিউনিসিপ্যালিটি গুলো দখল করা হয়েছে, মিউনিসিপ্যালিটি নির্বাচন হয়নি এখনো, জেলা পরিষদ গুলো দখল করা হয়েছে, এরকম একটা স্ট্রং স্টেটমেন্ট দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় যে সমস্ত পঞ্চায়েত গুলো, মিউনিসিপ্যালিটি গুলো, জেলা পরিষদ গুলো সব বিজেপি দখল করে নিচ্ছে। দেখুন, বিজেপি দখল করছে কিংবা তৃণমূলের যারা দুর্নীতিগ্রস্ত, তারাই ভয়েতে জায়গা ছেড়ে পালিয়ে যাচ্ছে, এর উত্তরটা মমতা বন্দ্যোপাধ্যায় সব থেকে ভালোভাবে দিতে পারবে, এবং মমতা বন্দ্যোপাধ্যায় যারা এ টিম বি টিম আছে তারাও ভালো করে দিতে পারবে। এর থেকে বেশি কিছু আমি বলবো না। সময় সব প্রমাণ দেবে। সময়ের সাথে কেউ পারেনি। সময় সব থেকে বড় ইতিহাসের আয়না, এবং সময় এটার উত্তরটা দেবে। এর কেন, আরো অনেক উত্তর সময় দিয়ে দেবে। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বলছেন আমি স্তম্ভিত, আমি লজ্জিত, আমি মর্মাহত, আমি শোকাহত, আমি দুঃখিত। বিজেপির কয়েকজন যারা রাজনীতির জানেন না, অর্থাৎ আপনারা রাজনীতির কিন্তু জানেন না, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আপনারা সংস্কৃতির জানেন না, সম্প্রীতির জানেন না, যারা দেশটাকে চেনে না, যারা বাংলাটাকে চেনে না, তারা আজ দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বোসের যে অসম্মান, যে অপমান করছে, কি বলবেন? দেখুন, আমি এই বিষয়ে আপনি আহ, একজন সাংবাদিক, একজন মিডিয়া হাউস থেকে এসেছেন, আর আমি এখানে বিজেপির একজন মেম্বার কিংবা কার্যকর্তা হিসেবে নয়, আমি একজন দেশবাসী হিসেবে বলবো যে নেতাজিকে আমি চরম শ্রদ্ধা করি। নেতাজি মানে আমার কাছে একজন বলতে পারেন দেশ নায়ক শুধু নয়, আমাদের জাতির নায়ক, রাষ্ট্রের নায়ক, এবং আমাদের স্বাধীনতা সংগ্রামের আহ, উনি যা করেছেন এটা পৃথিবীর ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা হয়েছে, এবং সবসময় থাকবে। এবং আমি মনে করি যে নেতাজি যে যোগ্য সম্মান পাওয়ার কথা, সেখানে অনেকটা ত্রুটি রয়েছে। নেতাজি আরো সম্মান পাওয়া উচিত। নেতাজির বিষয় আরো গভীরভাবে পড়াশোনা যাতে সাধারণ মানুষ, স্টুডেন্টসরা করতে পারে, সেই সুযোগ সরকারের করে দেওয়া উচিত। এবং আপনারা হয়তো জানলে অবাক হবেন, কিংবা জানেন হয়তো, যে কিছু বছর আগে অবধি নেতাজির একটাও স্ট্যাচু দিল্লিতে ছিল না। দিল্লিতে যে নেতাজির ওই এমটি খালি যে ছাত্রী, ইন্ডিয়া গেটের সামনে যে খালি ছাত্রী ছিল, তার ভেতরে যে নেতাজির স্ট্যাচুটা বসানো হয়েছে, যেটা মোদিজি করেছে, ওইটাই নেতাজির প্রথম দিল্লিতে স্ট্যাচু, ওপেনে। এছাড়া কোনো স্ট্যাচু আছে বলে কেউ আমরা জানি না। তো এই স্ট্যাচু বসানোর জন্য অনেকে আন্দোলন করেছে, আর আমিও তার জন্য একটা সিগনেচার ক্যাম্পেইন করেছিলাম, যাতে অনেক আহ, প্রায় 1 লক্ষ মানুষ তাতে সই করেছিলেন, স্বাক্ষর করেছিলেন, এবং ওই নেতাজি স্ট্যাচু ওখানে যেতে বসানো হয় তার জন্য। এবং আমরা সেই সিগনেচার ক্যাম্পেইনে সাকসেসফুল হয়েছি।
আর এই চিঠি প্রাইম মিনিস্টার অফিস এবং প্রেসিডেন্টস অফিসে গেছিল, এবং এই সিগনেচার ক্যাম্পেনে আপনার জিডি বক্সিজি থেকে আরম্ভ করে ধর্মেন্দ্র, যে সানি দেওলের বাবা, সোনু নিগম, কঙ্গনা রানাওয়াত, অনুপম খের, এরা সবাই সই করেছিলেন। এবং এটা একটা সাকসেস ক্যাম্পেইন হচ্ছে, বিবেক অগ্নিহোত্রী করেছিলেন। এবং মানে কোথাও একটা শান্তি, যে আমার একটা ওই সিগনেচার ক্যাম্পেইন হয়েছিল, এবং তারপরে নেতাজি স্ট্যাচুটা সেখানে ইন্ডিয়া গেটের সামনে বসানো হয়েছে। আপনি তো কখনো বিজেপিকে সমর্থন করেন? হ্যাঁ, অবশ্যই। আমি তো মানে যবে থেকে জ্ঞান এসছে আমি বিজেপিরই সমর্থক। আমি বিজেপি ছাড়া অন্য কোনো পার্টির সমর্থক কখনোই ছিলাম না, আর কখনোই অন্য কোনো পার্টি, যেহেতু সমর্থক নয়, অন্য কোনো পার্টির মেম্বার হওয়া তো দূরের কথা। আমি সম্পূর্ণভাবে বিজেপির সাথেই প্রথম থেকে ছিলাম, জ্ঞান থেকে। আর নেতাজির ব্যাপারে আমি বলবো, হ্যাঁ, আমারও মনে হয় যে নেতাজিকে নিয়ে যে কুরুচি বক্তব্য রাখা হয়েছে, সে যেই রাখুক না কেন, এটা দেশবাসী, আমরা সাধারণ মানুষ, বিশেষ করে আমরা যারা বাঙালি, এটা আমাদের জন্য খুবই একটা কষ্টের বিষয়। তো এর বেশি আমার কিছু বলাটা ঠিক নয়। কোনো একটা ব্যক্তিবর্গের অভিমতকে যেভাবে বিজেপির অভিমত বলে যে একটা মমতা বন্দ্যোপাধ্যায় প্রচার করছেন, কি বলবেন সেক্ষেত্রে? বিজেপি নেতাজিকে সম্মান করে। দেখুন, এটা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের বদমাইশি, পাগলামি বলবো না, বদমাইশি। উনি নেতাজির জন্য কি করেছেন সেটা তো উনি জানেন, ওনার দলের লোকেরা কি করেছে সেটা তারাই জানে। নেতাজি স্ট্যাচু, ওই যে ধুলাগড়ের আগে, আপনার উলুবেড়িয়ার কাছে, যতদূর সম্ভব শক্তি সংঘ নাহলে নেতাজি সংঘ বলে একটা ক্লাব, এই যে নুপুর শর্মার কেসে যে 11 ঘন্টা ন্যাশনাল হাইওয়ে অবরোধ ছিল, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় দুদেল গায়েরা নেতাজির ফটোকে ফেলে তার উপরে পা দিয়ে মারিয়ে তারা আনন্দ উল্লাস করেছিল নেতাজির ফটোকে। আমি নিজে সেখানে পরের দিন গেছিলাম, ভোরবেলা গেছিলাম, গিয়ে আমি নিজে ছবি ভিডিও করে এনেছিলাম। তো তাদের মধ্যে একজনকেও তো মমতা বন্দ্যোপাধ্যায় তখন অ্যারেস্ট করার অর্ডার দেয়নি। যতটা মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে আগে বলতেন আমি কিন্তু মাইনে নিই না, মুখ্যমন্ত্রিত্ব পদের কোনো মাইনে তিনি নেন না, তার যে বই লেখা হয়েছে বা ছবি থেকে রয়্যালটি থেকে তার চলে। আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি কিন্তু বলছেন আমার বইয়ের রয়্যালটি দিয়ে আমার চলে, কিন্তু সেই রয়্যালটিটাও এবছর আমি পাইনি। নিশ্চয়ই বিজেপির ভয়ে প্রকাশকরা সব মুখ বন্ধ করে বসে আছে, কি বলবেন? আবার জैसी करनी वैसी भरनी দিদি, তার কারণ হচ্ছে যে আপনার ভয়েতে, যখন আমরা মানে আমি যোগী আদিত্যনাথের যে জীবনী, তার বাংলা ভার্সন, যেটা অনুবাদ ভার্সন, দ্য মঙ্ক হু বিকেম চিফ মিনিস্টারের অনুবাদ ভার্সন, সন্ন্যাসী থেকে মুখ্যমন্ত্রী, সেটা যখন সেই বইয়ের কন্টেন্ট নিয়ে আমরা যখন একের পর এক পাবলিশারের কাছে গেছিলাম, আপনার ভয়েতে কেউ সেটা ছাপতে রাজি হয়নি। বাধ্য হয়ে আমাদের একটা নিজেদের পাবলিশিং হাউস করে, পাবলিকেশন করে আমাদের ওই বই ছাপতে হয়েছিল। তো আজকে যদি আপনার যারা অনুগামী পাবলিশার, যারা আপনার চটি চেটে এতদিন বড় হয়েছে, ফুলে ফেপে উঠেছিল যে পাবলিশার গুলো, পাবলিকেশন গুলো, তারা তো আমাদের বই ছাপেনি। আজকে তারা ভয় পেয়ে, নিজেরাই ভয় পেয়ে গেছে, কারণ তারা তাদের যে তারা কি কুকর্ম করেছে তারা নিজেরা জানে। সেফ সাইড খেলছে, কিছু বলার নেই, কিছু করার নেই। মমতা বন্দ্যোপাধ্যায় সত্যিই কি দেবদত্তদা রয়্যালটি ছাড়া চলবে না? কি করবেন? তাহলে কি পথে বসে যাবেন মুখ্যমন্ত্রী? দেখুন, এগুলো নিয়ে আমি খুব একটা বেশি, মানে আমার কি বলুন তো, মানে আমি নিজে যে ব্যাপারগুলো নিয়ে ভাবি, কাজ করি, এগুলো নিয়ে আমি খুব ফোকাসে থাকি। এখন মমতা বন্দ্যোপাধ্যায় আদৌ রয়্যালটিতে চলে, কিংবা অন্য কোনো ওনার সোর্স অফ ইনকাম আছে, কিংবা জমানো আছে, সেটা তো আমি জানি না। আমি এটুকুনি বলতে পারি যে মমতা বন্দ্যোপাধ্যায় যারা অনুগামী, তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের ঠিক খেয়াল রাখবে। সে রয়্যালটির মাধ্যমে ওনার কাছে টাকা চলে আসুক, কিংবা আগামী দিনে ওনাকে আহ, যদি হাজতে যেতে হয়, সেখানেও তো ওনার দিন কেটে যাবে। ওনার অসুবিধা কিছুতে হবে না, তার খেয়াল আমাদের সরকার রাখবে, পুলিশ প্রশাসন রাখবে, এবং জনগণও রাখবে। দেবদত্তদা, আমি বলবো বিজেপির কত অ্যাকাউন্ট আছে, সেন্ট্রাল কোষাগার, রাজ্যের আলাদা কোষাগার, ফ্রন্টাল অর্গানাইজেশনের আলাদা কোষাগার, এমনকি আরএসএস রেজিস্টার্ড নয়। আমি ভেবেছিলাম তারা কখনো মুখ খুলবেন, তাদের কোষাগার
ফরেন থেকে তাদেরও মানি আসে, অর্থাৎ বিজেপির। কই তাদের তো এফসিআর এ আটকায় না, খ্রিস্টানদের মানি আটকানো হয়, অন্যদের আটকানো হয়। আমরা ফরেন ফান্ড নিই না, কাজেই ফরেন ফান্ডের সাথে আমাদের যোগাযোগ নেই, তাই আমি কথা বলতে পারি। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে এফসিআর এতে তো বিজেপিরও বিভিন্ন একাধিক ফান্ডের টাকা আসে, কি খ্রিস্টানদের বেলায় আটকানো হচ্ছে, আমরা যেহেতু নিই না তাই আমি এক্ষেত্রে জোর গলায় কথা বলতে পারি। কি বলবো? দেখুন, বিজেপির আসে কিনা আমি জানি না। আর আপনি যাদের যে সংগঠনগুলোর নাম বললেন তাদের এফসিআর এ আছে কি নেই সেটাও আমি জানি না। আর কি আসে না আসে সেটাও আমি জানি না, আমার খুব একটা ইন্টারেস্টও নেই এগুলো জানা। কিন্তু আমি এটা বলতে পারি যে মিশনারিজদের যে টাকা আসে তারা আমাদের যে ডেমোগ্রাফিক চেঞ্জ যেটা ঘটাচ্ছে, আহ, লক্ষ লক্ষ হিন্দুকে খ্রিস্টান করে এবং আলটিমেটলি তাদেরকে হিন্দু সমাজের প্রতি তাদের মধ্যে বিদ্বেষ সৃষ্টি করে, এটা আমাদের দেশের জন্য সংস্কৃতির জন্য খুবই ক্ষতিকারক। এবং তার ফলে যদি তাদের এফসিআর এ ক্যান্সেল করা হয়, আমার মনে হয় এটা একটা ওয়েলকাম স্টেপ ফ্রম দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। আর এরকমই করা উচিত। খালি মিশনারি সংগঠনগুলো কেন, যেগুলো জেহাদি সংগঠন আছে তাদেরও যদি এফসিআর এ থাকে সেগুলো অবিলম্বে ক্যান্সেল করে দেওয়া উচিত। আপনি মিনাখার একটা ঘটনা বলছিলেন, সেটা যদি একটু উল্লেখ করতেন। দেখুন, মিনাখাতে কেন, মানে পুরো বাংলার বিভিন্ন গ্রামে আজকে মিশনারিজ এবং যারা দাওয়াত দেয়, ইসলামের দাওয়াত দেয়, এরা ব্যাপক আকারে কাজ করছে। এবং মানে এই যে উত্তর চব্বিশ পরগনার বেশ কিছু জায়গা, নদিয়ার বেশ কিছু জায়গা, সেখানে এরা একদম মানে এমন স্পিডে কনভার্সন করছে যেটা খুবই অ্যালার্মিং। এমনকি দক্ষিণ চব্বিশ পরগনাতেও, হাওড়াতেও। তো এই বিষয়ে আমার একটা বক্তব্য হচ্ছে যে আমাদের বর্তমান রাজ্য সরকার তারা যেন একটু কগনিজেন্স নেয় এই বিষয়টা নিয়ে, এবং পুলিশ প্রশাসনের উপর যেন একটা কড়া নির্দেশ থাকে। কেননা এখনো ব্যাপক মাত্রায় সেকু এবং মাকু পুলিশরা থানা কন্ট্রোল করছে, থানার ওসি হয়ে, অ্যাডিশনাল ওসি হয়ে বসে আছে। এবং তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে যাতে হিন্দুরা যেন পিছু পা নেয়, সে লাভ জিহাদ হোক কিংবা মিশনারিজ কিংবা ইসলামিক দাওয়াত হোক, এই সব কটা বিষয়তেই পুলিশ যেন একটা সেই আগেকার মতো রোল প্লে করছে। আমি সব থানার ওসিদের কথা বলবো না, এমন বেশ কিছু থানা আছে যেখানে এরকম হিন্দুদের উপর অত্যাচার যেখানে হচ্ছে সেখানে ওসিরা সাইলেন্ট আছে, অথবা জিহাদিদের কিংবা মিশনারিজদের পক্ষ নিচ্ছে। একদমই। আর যেহেতু না আমি বলবো, শহরে এলেন তসলিমা নাসরিন, একদম বিতর্কিত লেখিকা ঘরে ফেরা হলো তার। একদিকে জয় গোস্বামী, অন্যদিকে আবার পরের দিন আমরা দেখলাম খোলা হাওয়ায় তসলিমাকে নিয়ে অনুষ্ঠান হলো। সেখানে আমরা দেখলাম যে যশ এবং নুসরাত জাহান, অভিনেত্রী নুসরাত জাহান, যে নুসরাত জাহান একদা বলেছিলেন বিজেপিকে বাঁশ দিয়ে পেটানোর নিদান তিনি দিয়েছিলেন, সে অনুষ্ঠানে আবার আমরা দেখলাম যে একটা সম্প্রীতি কোথাও গিয়ে বিজেপি নেতাদের নুসরাত জাহানদের পাশে একদম তারা দাঁড়িয়ে ফটো সেশন করছেন। এই বার্তাটা কি যাচ্ছে দাদা সাধারণ মানুষের প্রতি? দেখুন, আমি সাধারণ মানুষ, আমার তো এগুলো দেখে কষ্ট হয়, খারাপ লাগে। কিন্তু আমি তো পার্টিতে খুব জুনিয়র, আমি এত পলিটিক্স বুঝি না। আমার যারা মানে উচ্চ স্তরের নেতারা আছে তারা নিশ্চয়ই এটাকে ঠিক মনে করে, তাই জন্য এটা এরকম হচ্ছে। তাই জন্য এর উত্তর আমি কি দেবো বলুন? আমার কষ্ট হয় যখন যারা বিজেপি কর্মীদের মেরে ফেলার আদেশ দেয়, মেরে ফেলার পরামর্শ দেয়, তারাই যখন আবার নির্লজ্জর মতো এসে আবার দাঁড়িয়ে পড়ে। এবং আহ, এই দৃশ্য দেখার জন্য মানে ঠিক মানে আমি এগুলো দেখতে চাই না, শুনতেও খারাপ লাগে, কি করব বলুন? দাদা, তোলাবাজি রুখতে কড়া বার্তা বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের। 15 দিন সময় বেঁধে দিয়ে তার হুঁশিয়ারি, শুধরে যান নয়তো বুঝিয়ে দেওয়া হবে বিজেপিকে জিনিস। এই সতর্কতা দেওয়ার পরেও আজ দমদমে যে ঘটনা ঘটলো, কি বলবেন? ওল্ড ওয়াইন না নিউ বটল? উনি তো 15 দিনের টাইম কবে দিয়েছিলেন? 15 দিন হয়ে গেছে। এবার দেখুন, আমি নিশ্চিত যে শ্রমিক বাবু এগুলোর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেবে। আহ, উনি ওনার কথা রাখবে, এটাই ওনার থেকে এক্সপেক্টেড। আর উনি নিশ্চয়ই কথা রাখবে। উনি যারা এই দুর্নীতি করছে, তোলা তুলছে, এবং যারা তোলা তুলছে খালি তারা না, তাদের যারা বস, উনি নিশ্চয়ই তাদের এগেনস্ট অ্যাকশন নেবে।
আন্দোলন হচ্ছে কোত্থেকে? সরকারের বদলের যে মূল বার্তাগুলো ছিল দেবদত্তদা এই তোলাবাজির বিরুদ্ধেই কিন্তু সে জায়গা থেকে আপনারা চিরকাল সেই বার্তাটাই দিয়েছেন, আপনি অন্তত সেই বার্তাটা দিয়েছেন একাধিকবার। যে দল সবে ৩ মাস ক্ষমতা এলো সেই দলের সভাপতিকে কেন বলতে হচ্ছে তোলাবাজির সতর্কতা করতে হচ্ছে? আপনি কি চাইছেন আমাকে পার্টি সাসপেন্ড করে দিক? আপনি যা যা প্রশ্ন করছেন। দেখুন, ব্যাপারটা হচ্ছে যে আহ, এটা ডেমোক্রেসি। হু করে পার্টিতে অনেকে এরকম ইল এলিমেন্টরা ঢুকে পড়েছে। ঠিক আছে, এখন প্রশ্ন হচ্ছে এটা যে এদের বিরুদ্ধে পার্টি কবে স্টেপ নেবে, আর তার জন্য আমরা অপেক্ষা করছি। এবং এই স্টেপটা যত তাড়াতাড়ি নেবে তত তত ভালো। তার কারণ একটা বস্তায় যদি একটা পচা আলু থাকে, সব মানে আলু মানে বস্তার বাকি আলুগুলো পচে যায়। তো এই ছোট্ট এটা আমাদের আহ, ঠাকুমা ঠাকুরদাদের মুখে শুনে এসেছি, বস্তায় পচা আলুর গল্পটা, সেটা আজকেও প্রযোজ্য। তো পার্টিতে যদি এরকম ইল এলিমেন্ট, যারা ফ্রড, যারা দুর্নীতিগ্রস্ত, যারা সুযোগ চরমভাবে অসভ্য এবং খারাপ দিক থেকে সুযোগ সন্ধানী, যারা দেশকেও পর্যন্ত বিক্রি করে দেবার মানসিকতা রাখে, যাদের মানে যারা বহু লাভজিয়াদিদের আশ্রয় দিয়েছে, হ্যাঁ, যারা ভেতর থেকে এরকম, সেটাই তাদের অরিজিনাল রূপ, তাদেরকে আমার মনে হয় পার্টির মানে নিশ্চয়ই পার্টি করছে এরকম ব্যবস্থা। এরা যেন পার্টিতে না আসে। যদি কেউ ঢুকেও গিয়ে থাকে, যেহেতু মানে ডেমোক্রেসির মধ্যে অনেক কিছু হয়ে যেতে পারে, সেগুলো আমি নিশ্চিত যে আমাদের পার্টি এই ব্যাপারটাকে দেখবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বারংবার বিদেশে যেতে চাইছেন, চোখের ট্রিটমেন্ট কি ভারতবর্ষে হয় না? এবং মানুষ একটা প্রশ্ন তুলছে তিনি কবে জেলে জেলে যাচ্ছেন না, কি অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে তার জেল যাত্রা? দেখুন, এর উত্তরটা মানে কি বলবো, উনি যদি কোনো অপরাধ করে থাকে এই কথা তো আমি বলতে পারবো না, কারণ সাধারণ মানুষ প্রত্যেকেই জানে ও অভিষেক একটা অপরাধী। ঠিক আছে, প্রত্যেকে জানে না এরকম কেউ নেই। বিদেশ যেতে চাইছেন কেন? দুটো হতে পারে, এক পালিয়ে যেতে পারে, এক ওখানে সেটিং করে আসবার জন্য যাচ্ছে। যেমন রাহুল গান্ধী মাঝে মাঝেই যায়, উনি আমাদের এখানকার এখন জুনিয়র রাহুল গান্ধী। তো সেটাও হতে পারে। এবার আদৌ উনি কেন যেতে চাইছেন, চোখের চিকিৎসার জন্য বিদেশ যেতে হবে, আমার তো এরকম মনে হয় না। ভারতে অনেক বড় বড় সেন্টার আছে যেখানে চোখের এবং পুরো শরীরের মানুষের চিকিৎসা হয়, ভালোভাবে হয়। সেখানে তার কেন এত প্রয়োজন হয়ে পড়েছে, এটা তো কোর্ট তাকে জিজ্ঞেস করলে আমার মনে হয় আরো ভালো হতো। দাদা, অন্নপূর্ণা যোজনার টাকা কিন্তু অনেকেই পাচ্ছে না বলে একটা অভিযোগ উঠছে, এটা আবার ব্যাকফায়ার করবে না তো? না না, সবাই পাবে, সবাই পাবে। মুখ্যমন্ত্রী বলেছেন এখানে সরকার ভালোভাবে কাজ করছেন, মানুষ ভোট দিয়ে সরকারকে এনেছে, তাই জন্য মানুষ বঞ্চিত হবে না। এটা যেমন আমাদের আশা, মানুষেরও আশা। তো মানুষকে একটু হয়তো কোথাও না কোথাও কিছু হচ্ছে, কিন্তু এগুলো সব ঠিক হয়ে যাবে। মমতা বন্দ্যোপাধ্যায় তো বলছেন কিছুই দিচ্ছে না, আমরা তো তাও দিতাম ১৫০০ টাকা। তো এই এই ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা বলবেন না, কেন তার যারা নেতারা ছিল তারা হাজার হাজার কোটি টাকা, ওই তো ড্রাইভার, চোর, ছিটকে চোর, এরা সব ফুলে ফেঁপে একাকার হয়ে গেছিল। কারো বাড়ি থেকে 50 কোটি বেরোচ্ছে, কারো বাড়ি থেকে 200 কোটি বেরোচ্ছে, 50 কিলো সোনা বেরোচ্ছে। আব্দুল বারিক বিশ্বাস, তার ছেলের সাথে ওই কি নাম, কি মন্ডল, নুরু মন্ডল না কি বেশ একটা। তো এরা কারা? এরা তো স্মাগলার। এরা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রোটেকশনে, মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সেকেন্ড টায়ার অফ লিডার ছিল, তাদের চিঠির দ্বারায় এরা সব পুলিশ প্রোটেকশন পেয়েছিল। এবং এরাই এই যে গোল্ড স্মাগলিং, কাউ স্মাগলিং, কয়লার, পাথর, বালি, চরম দুর্নীতি করেছে। এবং আহ, মানে সাধারণ মানুষের রক্ত, মানে বলতে পারেন রক্ত বিক্রি করে এরা টাকা তৈরি করেছে। তো এরা কারা? এটা তো মমতার আমলেই তৈরি হয়েছিল। এই যে বিজেপি যারা বিদ্রোহী তৃণমূল, আমরা অনেককে দেখলাম তারা বিদ্রোহী তৃণমূল, এই যে বিদ্রোহী তৃণমূল শিবিরের সাথে এমপিদেরকে যে সমর্থন বিজেপির, এটা নিয়ে কি বলবেন? এটা কি রীতিমতো ব্লান্ডার, মানে বিজেপি কি ব্লান্ডার করছে? না, আমার মনে হয় না। আমি ওটাই বললাম না, কোনো বড় উদ্দেশ্য এবং কারণ আছে যার কারণেই এটা হচ্ছে। কিন্তু এটা মানে কি বলবো, মানে সময়ের একটাই যে
এবং আমাদের ধরে নিন এই পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমাদের একটা কষ্টের বিষয় যে যারা দুর্নীতিগ্রস্ত, যারা মানুষের ক্ষতি করে এসছে, সেরকম নেতাদেরই আজকে আমাদের প্রয়োজন পড়লো কিছু মানে দেশের জন্য কিছু ভালো করার জন্য, পদক্ষেপ যাতে আরো ভালো করে নেওয়া যায় দেশের হিতে, যেন আরো কিছু করা যায়। তো এদেরই প্রয়োজনটা পড়লো, এছাড়া কোনো উপায় ছিল না হয়তো। কেননা প্রথম হচ্ছে দেশ, দেশের সুরক্ষা, দেশ এটা হচ্ছে প্রথম। তার জন্য আমাকে কিংবা দেশ যারা চালাচ্ছেন তাদেরকে যে পদক্ষেপ নিতে হবে তারা নেবে, এতে কারোর কিছু বলার নেই, বলা উচিতও নয়। তাই জন্য এই তো বললাম, নিজে আমাদের যারা উচ্চ স্তরের নেতা আছে, মোদিজি, অমিত শাহ, এনাদের ওপর আমাদের অটুট বিশ্বাস এবং ভরসা থাকা উচিত। এবং আমাদের এটা পুরো কনফার্ম থাকা উচিত, আওয়ার নেশন ইজ ইন দ্য রাইট হ্যান্ডস, মানে ঠিক লোকের হাতে আমাদের দেশ আছে।